ওপর থেকে দেখতে পাচ্ছ কি দুর্ধর্ষ লাগছে, রীতিমতো স্মৃতিসৌধের উপর ফোন রেখে রিল করছে। আমি মানে পিছিয়ে আছি সবার থেকে। এই হচ্ছে পিছনের অংশটা। ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ অবন্তিকা। এই মুহূর্তে আছি দেউলটিতে। কেন এসেছি সেটা তোমরা অলরেডি জেনে গেছো থাম্বনেল দেখে, কিন্তু যেভাবে এসেছি সেটা কিন্তু সবার আগে তোমাদের সাথে শেয়ার করছি। পুরো যাত্রাপত্র তোমাদের দেখাবো, কিভাবে এখানে পৌঁছতে পারো সেটাও তোমাদের দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। এবং অবশ্যই সবার কাছে ক্ষমা প্রার্থী, কারণ ভিডিওটা অনেক দেরিতে আসছে তার জন্য। হাওড়া স্টেশনের পূর্ব শাখাতে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ট্রেন চলে এসেছে, তাই চটপট দৌড় মারছি। ট্রেনে কিন্তু উঠতে হবে, হাতে কিন্তু সময় কম। আমি উঠে পড়েছি 38719 হাওড়া খড়গপুর লোকালে, যেটা 2:10 ছাড়ে এবং 3:37 কিন্তু নামিয়ে দেয়। একদম ঠিক ডট টাইম 2:10 কিন্তু ট্রেনটা ছেড়ে দিল। কলকাতা থেকে দুইভাবে শরৎকুঠিতে পৌঁছানো যায়। হাওড়া থেকে শরৎকুঠি পর্যন্ত রেলপথের দূরত্ব 61 কিলোমিটার। সড়কপথে কলকাতা থেকে শরৎকুঠি পর্যন্ত দূরত্ব 59.7 কিলোমিটার। হাওড়া থেকে খড়গপুর লোকাল, পাঁশকুড়া লোকাল, মেদিনীপুর লোকাল এর মধ্যে যে কোনো একটি ট্রেনে কিন্তু আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারেন দেউলটি স্টেশন পর্যন্ত। যেতে মোটামুটি সময় লাগে 1.5 ঘন্টার মতন। যেটা আমি সবসময় বলে থাকি, ট্রেন হচ্ছে চলন্ত রেস্টুরেন্ট, সব কিছু খাবার পাওয়া যায়। যাত্রাপথে বিভিন্ন রকম খাওয়ার সামগ্রী যেরকম বিক্রি হচ্ছে, তেমনই কিন্তু প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস কিন্তু বিক্রি হয়। সুতরাং তোমরা কিন্তু চাইলে ট্রেন থেকে ইচ্ছে মতন খেতে পারো এবং শপিংও করতে পারো। ট্রেনে হাওড়া স্টেশন থেকে দেউলটি পর্যন্ত মোটামুটি 17টা হল্ট পড়ে। যেরকম হাওড়ার পরে আসি টিকিয়াপাড়া, দাসনগর, রামরাজাতলা, সাঁতরাগাছি সহ একাধিক স্টেশন কিন্তু পড়ে এবং তারপরে কিন্তু তোমরা নির্দিষ্ট সময়ে পৌঁছে যেতে পারবে দেউলটি। আমার ট্রেনে যেতে খরচা হয়েছে মাত্র 15 টাকা। হাওড়া স্টেশন থেকে শরৎকুঠি পর্যন্ত ডিস্টেন্স আগেই বলেছি 61 কিলোমিটার। এই 61 কিলোমিটার পথ কেবলমাত্র 15 টাকায় কিন্তু আমরা যাত্রা করছি ওয়ান ওয়ে। সুতরাং বুঝতেই পারছো, সস্তা এবং সুন্দর একটি যাত্রাপথে যদি তোমরা উপভোগ করতে চাও, তাহলে অবশ্যই ট্রেনে করেই কিন্তু আসতে হবে দেউলটি। যত আমরা দেউলটির দিকে পৌঁছাচ্ছি ততই কিন্তু আমাদের চারিদিকে সবুজের ঘনত্ব বেড়ে যাচ্ছে। আগেও বলেছি, আবারও বলছি, যখনই তোমরা এই যাত্রাপথে ভ্রমণ করবে কখনোই কিন্তু বাইরের দৃষ্টি থেকে বঞ্চিত হতে পারবে না, কারণ প্রকৃতি এই সময় এত সবুজ সুন্দর। অর্থাৎ বুঝতেই পারছো, ডিসেম্বর মাসে যদি এত সুন্দর সবুজ হয়, তাহলে বর্ষাকালে কী পরিমাণে সবুজ হবে, তখন কিন্তু এখানে দৃষ্টিটা আরোই বেশি সুন্দর হয়ে যাবে। ট্রেনের কিন্তু যাত্রাপথের একটা বোনাস হলো বাইরের এই সুন্দর দৃষ্টি। বুঝতেই পারছো, শহরের যান্ত্রিক কোলাহল থেকে কিন্তু বেরিয়ে আমরা অলরেডি গ্রামের পথে ঢুকে পড়েছি, সেটা কিন্তু জানান দিচ্ছে বাইরের এই প্রকৃতি। আমরা কিন্তু এই ট্রেনের যাত্রাপথটা আরও বেশি সুন্দর করে তুলতে পারি আমাদের কিছু কাজের মাধ্যমে। আমাদের সঙ্গে, অর্থাৎ আমরা যে ট্রেনে খাওয়া দাওয়া করি বা অন্যান্য যা কিছু করি, আমাদের সঙ্গে কিন্তু অনেক বর্জ্য পদার্থ জমা হয়। সেটা ট্রেনের কামরার ভেতরে এবং বাইরে না ফেলে নিজের সঙ্গে ক্যারি করুন। স্টেশনে দেখবেন অনেক ডাস্টবিন আছে, সেখানে দয়া করে ফেলুন, তাহলে ট্রেনের কামরাটা কিন্তু সুন্দর থাকবে এবং পরিবেশটাও কিন্তু সুন্দরতা বজায় থাকবে। পৌঁছে গেছি কিন্তু আমি দেউলটি স্টেশনে। ট্রেন কিন্তু আমাদের নামিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আমি কিন্তু এই মুহূর্তে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর চারিদিকে পরিবেশটা খানিকটা এইরকম। আছি দেউলটি স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে ঠিক এই দিকে দেখতে পাচ্ছ একটা কিন্তু ব্রিজ আছে, ফুট ব্রিজ। ওই দিকটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো আমরা 1 নম্বরে যাব, এই ব্রিজ থেকেই যাব। এবার এই দেউলটি স্টেশনে, ঠিক আছে, এই যে ফুট ব্রিজটা আছে, তার আগে এখানে দেখো লেখা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু এই দিকে। অর্থাৎ আমাদের কিন্তু এই ব্রিজের উপরে ওদিকে যেতে হবে। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি ছোট্ট মূর্তি এখানে কিন্তু দেউলটি স্টেশনে করা আছে। ওপর থেকে দেখতে পাচ্ছ কি দুর্ধর্ষ লাগছে। এখন ফুট ব্রিজের ওপরে আছি। এই যে যেমনটা তোমাদের বললাম, আমি কিন্তু ওইখান থেকে উঠে আসলাম, এই ফুট ব্রিজের এখান থেকে উঠে এসে
এবার যাব এদিকে, কিন্তু তার আগে তোমাদের যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই সুন্দর ভিউটা, জাস্ট দারুণ। আর দূরে দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু আসছে, খুব সুন্দর লাগছে কিন্তু ভিউটা। এই যে ফ্রুট ব্রিজ থেকে নামলাম, এদিকে নেমেছি, নেমে এবার এদিক দিয়ে যাবো, একদম সিম্পল, জাস্ট এদিকে নেমে আমরা এদিকে যাব। এই দেখো ছাতিম গাছ, এখানে কত ফুল ফুটেছে, তেমন মধুর তার গন্ধ। চল আমরা এদিক দিয়ে কিন্তু নেমে এদিকে যাব, দেখা যাক কোনো কিছু পাওয়া যায় কিনা, তোমাদের জানাচ্ছি সেটা। এখানে এলাম, জায়গাটা এত সুন্দর। তবে আজকে ডিসেম্বর মাসের 14 তারিখ, খুব একটা কিন্তু ঠান্ডা নেই, দেখতে পাচ্ছ আমি কিন্তু গরম জামা প্যান্ট পরিনি। আর এই স্টেশন থেকে এখন বেরোচ্ছি, এই জায়গাটা এরকম ফাঁকা ফাঁকা, যাই না এখন কি পাওয়া যাবে না পাওয়া যায়, দেখা যাক। যাবো হচ্ছে শরৎকুঠি, এখন গুগল ম্যাপে দেখছি এখান থেকে মানে স্টেশন থেকে শরৎকুঠি পর্যন্ত ডিস্টেন্স দেখাচ্ছে 2.8 কিলোমিটার, হেঁটে লাগবে মোটামুটি 38 মিনিটের মতন। তার জন্য এখন টোটো বা অটো ওই টাইপের কিছু একটা খুঁজছি, তাহলে সেরকমভাবে গেলে সময়টা কম লাগবে, হার্ডলি হয়তো 10-15 মিনিট লাগবে। তো সেইভাবে যাওয়ার ইচ্ছা। তবে দেখতেই পাচ্ছ আশেপাশে সেরকম কোনো অপশন আপাতত দেখতে পাচ্ছি না, জানি না কি হবে, দেখি কি করা যায়, যাই হবে সবটাই শেয়ার করবো। লোককে জিজ্ঞেস করে যা বোঝা গেল, ওখানে তো কোনো গাড়ি ঘোড়া কিছু পেলাম না। স্টেশন থেকে ডান দিকে এসেছি, ডান দিকে একদম সোজা যাচ্ছি, একদম টুয়ার্ডস মেন রোডের দিকে, ঠিক আছে, মানে স্টেশন থেকে ডান দিকে সোজা গেলে হাইওয়ে পড়বে, সেখানে কিছু পাওয়া যেতে পারে। পৌঁছে গেছি কিন্তু হাইওয়েতে, এবং ওপরে দেখতে পাচ্ছ একটা অংশ রাস্তা বা ব্রিজ, সেটা কিন্তু হচ্ছে বম্বে হাইওয়ে। এক্স্যাক্টলি বম্বে হাইওয়ে নিচ দিয়ে কিন্তু এখন আমরা হেঁটে যাচ্ছি। সামনে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো নীল রঙের টোটো আছে, এই টোটোগুলি কিন্তু যাবে আজকে শরৎকুঠিতে। এখান থেকে তোমরা টোটো করে যেতে পারো, একদম এক্স্যাক্ট লোকেশন হচ্ছে শরৎচন্দ্র গ্রাম পঞ্চায়েতে, একদম সামনেই আছে টোটোগুলো। উঠে পড়েছি টোটোতে। এবার টোটোর ভাড়া সম্পর্কে তোমাদের বলি, তোমরা যদি 5 জন যাও তাহলে কিন্তু তোমাদের জন প্রতি 20 টাকা করে পড়বে ওয়ান ওয়ে, এবং তোমরা যদি রিজার্ভ করে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের 5 জনের দাম অর্থাৎ 100 টাকায় টোটো কাকুকে দিতে হবে। আমি যেহেতু রিজার্ভে গিয়েছি সে কারণে কিন্তু আমার থেকে কাকু 100 টাকাই নিয়েছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু একদম শরৎকুঠির সামনে আমাদের নামিয়ে দিল কাকু। দেখতেই পাচ্ছ পৌঁছে গেছে আজকে গন্তব্যস্থানে। স্মৃতি মন্দির সব থেকে একটা মানে বিষয়, সেটা হচ্ছে মহেশ যে গল্পটা উনি লিখেছিলেন তার এখানে ক্লিপিং দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং মহেশ গল্পটা পড়ে এমন কেউ নেই যারা চোখের জল ধরে রাখতে পেরেছে, তার মহেশ গল্পটা এতটাই বেদনাদায়ক ছিল। আমরা সবাই যারা মহেশ পড়েছি আমরা জানি। এবার চলো সেই মন্দিরে আমরা প্রবেশ করি। প্রচুর ভিড় আজকে, বিশাল ভিড় আজকে। আর ঢুকেই যেটা সবার আগে দেখার পর এই সেই পেয়ারা গাছ যেটা উনি নিজের হাতে পুঁতেছিলেন, সেই গাছটা কিন্তু এখনো আছে, সেই পেয়ারা গাছটা। এই পেয়ারা গাছ ছাড়াও গুলঙ্ক সহ একাধিক অন্যান্য গাছ কিন্তু তিনি নিজের হাতে রোপণ করেছিলেন এই বাড়িতে। চলো আমরা ভেতরে ঢুকি, প্রচুর লোক এসছে, প্রচুর লোক। সদর দরজা দিয়ে ঢুকে বাঁ দিকে পড়বে এই স্মৃতিসৌধটি। ঔপন্যাসিক 15 সেপ্টেম্বর 1874 সালে দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং মাত্র 61 বছর বয়সে 16 জানুয়ারি 1938 সালে কলকাতায় তিনি দেহত্যাগ করেন। এই বাড়িতে 1926 থেকে 1938 সাল অর্থাৎ 12 বছর কাটিয়েছিলেন লেখক। এবারে চলো একটু সামনের দিকে এগোনো যাক। আজকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসেছে, প্রচুর ভিড়, তার মধ্যে তোমাদেরকে সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর আমি চেষ্টা করব। এখন যাচ্ছি এই বাড়ির ঠাকুর দালানের দিকে। এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ টালির বাড়ি দোতলা, এবং নিচের যে অংশটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু ঠাকুর দালান। ওই যে ওই অংশটা তোমাদের দেখালাম ঠাকুর দালান, তারপর কিন্তু ওইখান থেকে ঘুরে আমি কিন্তু এই জায়গায় এসে পৌঁছেছি, অর্থাৎ বাড়ির আমি বাঁ দিকে এসেছি। এই বাড়িতে মূলত লেখক এবং তার ভাই স্বামী বেদানন্দ থাকতেন। স্বামী বেদানন্দ ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসী।
এবং এখন তোমাদের তারই সমাধিসৌধ দেখাতে এসেছি। চলে এসেছি ওনার সমাধিসৌধতে। প্রথমে যে সমাধিটা আছে এটা ওনার দ্বিতীয় স্ত্রী, এবং পেছনে আছে উপন্যাস সম্রাটের সমাধি, এবং তার পেছনে আছে তার দাদা যিনি সন্ন্যাসী গ্রহণ করেছিলেন তার সমাধি। বাঁ দিকে আছেন স্বামী বেদানন্দ এবং ডান দিকে আছে লেখকের সমাধি, এবং একদম সামনের অংশে আছে লেখকের দ্বিতীয় স্ত্রী হিময় দেবীর সমাধিসৌধ। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয়বারের জন্য উনি বিবাহ করেছিলেন, এবং দ্বিতীয় বিবাহর যে স্ত্রী ছিলেন তার কিন্তু সমাধিসৌধটা হচ্ছে এটি। এবারে চলো এই মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক, এবং অবশ্যই জুতো খুলে। প্রথমে আমরা যাচ্ছি সেই পড়ার ঘরে, যে ঘরে বসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অভাগী, স্বর্গ, কমলতা, শেষ প্রশ্ন, পল্লী সমাজ, রামের সুমতি, পথের দাবি এবং মহেশের মতন গল্প উপন্যাস লিখেছিলেন। এবং পূর্বে ওই জানলার পাশ থেকে কিন্তু রূপনারায়ণ নদী বয়ে যেতে তিনি দেখেছিলেন। এই হচ্ছে পুরো ঘরটি, যে ঘরেই অমর সৃষ্টি হয়েছিল সব। নেতাজি সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু, বাঘাযতীন, বিপিন বিহারী গাঙ্গুলির মতন বিপ্লবীরা রাতে নদী পেরিয়ে এই স্থানে গোপনে বৈঠক করতেন, আসতেন। 100 বছর পুরনো এই দম দেওয়া ঘড়িটি কিন্তু এখনো চলে, কেবলমাত্র সপ্তাহে একদিন দম দিতে হয়। এছাড়াও ডান দিকে হুকা, রেডিও আরও অন্যান্য আসবাবপত্র আছে। এই ঘরে যে চেয়ারটি তোমরা দেখতে পাচ্ছ, এই চেয়ারে বসেই লেখক বিনা পয়সায় হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন দুস্থদের। এছাড়াও এই ঘরে বেলজিয়াম কাচের আয়না থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র কিন্তু আছে, যেগুলো লেখক ব্যবহার করতেন। পূর্বে এই খাঁচাতে লেখক ময়ূর পুষতেন, কিন্তু বর্তমানে ময়ূর পোষা কিন্তু নিষিদ্ধ। এই আসনে অধিষ্ঠিত হয়ে আছেন শ্বেত পাথরের রাধাকৃষ্ণ। বিপ্লবী চিত্তরঞ্জন দাস অ্যারেস্ট হওয়ার সময় এই রাধাকৃষ্ণের ভার দিয়ে গিয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। তারপর থেকে এই ঠাকুরের কিন্তু এখনো পর্যন্ত নিত্য পুজো হয়ে থাকে। এখন আমি যাচ্ছি বাড়ির পেছনের অংশে। বাড়ির পেছনের অংশটি কিন্তু সামনের অংশের তুলনায় তুলনামূলক অনেকটাই ভিড় কম। এই অংশে আমরা যা যা দেখতে পাবো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। প্রথমত একদম মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছ, টিনের চাল দেওয়া অংশটি, সেটি হচ্ছে ধানের গোলা। একটা সময় এখানে কিন্তু গোলা ভরা ধান থাকতো। পাশে বাদিকে যে বাড়িটি দেখতে পাচ্ছ টিনের ছাউনি দেওয়া, এটি হচ্ছে রান্নাঘর, এবং তার ঠিক এই দিকে আমরা দেখতে পাচ্ছি মূল বাড়ির পেছনের অংশ। এই যে রান্নাঘরটা আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু নতুন তৈরি হয়েছে, অর্থাৎ 1978 সালে বন্যায় ভেঙে গিয়েছিল। পরবর্তীকালে 77,000 টাকা খরচা করে এটিকে আবার তৈরি করে দেওয়া হয়। 2001 সালে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন অ্যাক্ট অনুসারে এটিকে ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থল বলে স্বীকৃতি দেয়। সামনের দিকটা যতটা ক্রাউড, লোকে ফটো তুলতে ব্যস্ত, মানে রীতিমতো স্মৃতিসৌধের উপর ফোন রেখে রিল করছে। আমি মনে পিছিয়ে আছি সবার থেকে, তাদের থেকে আমি পিছিয়ে আছি, কিছু করার নেই। যাই হোক, পেছনটায় আছি এই মুহূর্তে। কত ইতিহাসের সাক্ষী হলো এই ধানের গোলাটি। যারা ইতিহাসপ্রেমী, সাহিত্যপ্রেমী, ভ্রমণপ্রেমী, তারা অবশ্যই এই মন্দিরের মতন জায়গাটিতে ভ্রমণ করে যেও, এবং অবশ্যই শ্রদ্ধার সঙ্গে সেই জায়গাটির পবিত্রতা বজায় রেখো। এটা একান্তভাবে অনুরোধ আমার তোমাদের কাছে। এবারে চলো মূল বাড়িটির আমরা ওপর অংশে যাই, অর্থাৎ দোতলায় যাই। সেখানে কিন্তু লেখকের শয়নকক্ষ আছে। সে সব জায়গাটা পুরোটাই কিন্তু তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো। এই জায়গায় তোমরা নিচের অংশটা এবং ওপরের অংশটা লক্ষ্য করো। টালির চাল এবং নিচে কিন্তু লাল সাদা মেঝে। আচ্ছা, এই দিকটা বন্ধ, আমাদের কিন্তু ওই দিকটা ঘুরে যেতে হবে, এবং ওপর থেকে অংশটা খানিকটা দেখতে এই রকম লাগছে। চলো মূল অংশে আমরা যাই। তোমরা শুধু মাটির নিচটা একটু লক্ষ্য করো, লাল এবং সাদা রঙের কিন্তু এক ধরনের টাইলস এখানে ব্যবহার করা হয়েছে, এবং এটা কিন্তু নতুন বসানো হয়নি, এটা কিন্তু প্রথম থেকে এই রকমই ছিল। এই যে ভেতরের অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ঘরটা, প্রত্যেকটা ঘরের কিন্তু এরকম দরজা জানলা বন্ধ, জানলাগুলি শুধু খোলা, ভেতরে কিন্তু ঢোকার অনুমতি নেই। আমরা বাইরে থেকেই কিন্তু সমস্তটা দেখতে পারি। এখানে দেখতে পাচ্ছ লেখকের শয়নকক্ষ।
এই জায়গায় প্রবেশ করতে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, কেবলমাত্র নিচে দুজন এখানে যারা রক্ষণাবেক্ষণ করে তারা আছেন, তাদেরকে খুশি হয়ে আপনারা কিছু টাকা দিতে পারেন। সেটা কিন্তু এই পুরো বাড়িটি রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলনা, আলমারি, এদিকে খাট আছে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি, সমস্ত কিছু লেখকের ব্যবহৃত করা আসবাবপত্র আছে। লেখক প্রাণীপ্রেমী ছিলেন সেটা কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে প্রমাণ পাই। তার বাড়িতে কিন্তু এই অংশে খাঁচা করা আছে এবং তার ভিতরে অনেকগুলো বদ্যি পাখি আছেন, যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, তারাই কিন্তু দেখাশোনা করে। সময়টা তোমাদের জানিয়ে দিই, সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত কিন্তু এটি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আবার দুপুর 1টায় খোলে এবং দুপুর 2:30টা পর্যন্ত কিন্তু এটি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আবার কিন্তু বিকেল 3:30টায় খোলে এবং বিকেল 5:30টা পর্যন্ত কিন্তু তোমরা এই স্থানে আসতে পারো। এটি হচ্ছে লেখকের শয়নকক্ষ, যেখানে দেখতে পাচ্ছ খাট আছে এবং সামনে আয়না আছে, ওটি কিন্তু বেলজিয়াম কাচের আয়না। এবং এই পুরো যে বাড়িটি সেটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন লেখকের নাতি জয় চট্টোপাধ্যায়, যিনি বর্তমানে কলকাতার কসবাতে থাকেন। আমার একটা রিকোয়েস্ট আপনাদের সবার কাছে, আপনারা যখন এই জায়গায় আসবেন অবশ্যই শিল্পীকে সম্মান দিয়ে তাকে সেই প্রতি সম্মানটাই রেখে তবে এই জায়গাটা আসুন। পরিবেশটাকে সেভাবে বজায় রাখুন। শুধুমাত্র সেলফি তোলার জন্য, শুধুমাত্র রিল করার জন্য, শুধুমাত্র ফুটেজ পাওয়ার জন্য আমার সেটা খারাপ লাগলো। যেটা আমার ব্যক্তিগত মত, সেটা আমার এটা সত্যি খারাপ লাগলো যে একজন শিল্পী প্রথমত তার অমর সৃষ্টি মানে অগুন্তি, গুণে শেষ করা যাবে না। আমরা প্রত্যেকে তাকে চিনি স্পেসিফিক্যালি দেবদাসের জন্য, কারণ যেহেতু দেবদাসটা এত বেশি পরিমাণে পপুলার হয়েছে, তো সেখানে দেবদাসের জন্যই আমরা কিন্তু তাকে চিনি। এবার মূল কথা হচ্ছে তার যেই বাড়ি ঘর, সেই জায়গাটা যেখান থেকে তার এতটা বেশি উত্থান হয়েছে, যেই বাড়িতে বসে তিনি এত সুন্দর কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, লিখে আমাদের উপহার দিয়েছে, সেই জায়গাটা অন্তত আমার কাছে অবশ্যই সবার কাছে হওয়া উচিত একটা মন্দির। এবার মন্দিরে এসেও আজকাল মানুষ রিল করছে, যেটা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে আজকাল। ওই আগেও যেটা বললাম আবারও বলছি, আমি হয়তো একটু ব্যাকডেটেড, যে হয়তো এখানে এসে একটু নিচে গেনে রিল করতে পারি না। যাই হোক, তো ব্যাপারটা আমি তোমাদের উপরেই ছাড়লাম, তোমরাই ভেবে দেখো কি করা উচিত, কি করা উচিত। লেখক সমতা গ্রামের এই বাড়িতে থাকতেন। তিনি স্থানীয় জেলে এবং ধোপাদের সাথে মেলামেশা করতেন বলে সমাজে তাকে একঘরে করা হয়। তারা এই এলাকাটিকে গ্রাম থেকে আলাদা করে দিয়েছিলেন এবং নাম দিয়েছিলেন সমতাবের। এই বাড়িতে তার শেষ লেখা উপন্যাস হলো বিপ্রদাস। এখন তোমাদের ওপর থেকে টপ ভিউ পয়েন্টটা দেখাচ্ছি, যেটা দোতলা থেকে দেখা যায়, যেটা নিচ থেকেও তোমাদের দেখালাম। এখানে ধান ভরা গোলা থাকতো আর এদিকে ছিল রান্নাঘর। লেখকের বাড়ির একদম পাশের অংশে আমি আছি। এই জায়গাটা হচ্ছে পার্কিং এরিয়া এবং অবশ্যই তার জন্য কিন্তু চার্জ আছে। এই পার্কিং আর এই হচ্ছে পিকনিক। এই স্থানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে, তাই মেয়েদের খুব একটা অসুবিধা হবে না। এবং এই ওয়াশরুমের পাশে এবং পেছনের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, পুরোটা কিন্তু পিকনিক করার জায়গা, আর এইদিকে হচ্ছে কিন্তু পার্কিং। পুরো মেলা বসে গেছে, দেখো পুরো মেলা, খাওয়া দাওয়ার প্রচুর অপশন। আর এই জায়গাটা চাষ করেছে বলে দেখো পুরো ঘিরে দিয়েছে। এটা খুব সম্ভবত ফুলকপি চাষ করেছে, ওইটা খুব সম্ভবত পালং শাক, এত দূর থেকে যদি বুঝতে পারছি না। ওইখানেও কিন্তু যাওয়ার রাস্তা আছে। আর এইখানে দেখো প্রচুর খাওয়ার অপশন, ফুচকা, মোমো, ঝালমুড়ি, আইসক্রিম সব আছে। এই মুহূর্তে আছি রূপনারায়ণ নদীর সামনে। এই নদীটা একটা সময় শিল্পীর বাড়ির সামনে দিয়ে প্রবাহিত হতো, যেটা দেখতেন এবং তিনি ভাবুক হয়ে বিভিন্ন রকম শিল্প সৃষ্টি করেছিলেন। এখন এই নদীটা এইখানে চলে এসেছে আর বাড়ির মানে শিল্পীর বাড়ি ওইখানে, মানে মাঝখানে কতটা গ্যাপ হয়ে গেছে বুঝতেই পারছো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ রিফ্লেকশনটা কি অসাধারণ লাগছে। এই প্রকৃতির সৌন্দর্যটা যে কোনো কিছু কিন্তু হার মানে।
আমি বহুদিন পর এত সুন্দর সূর্যাস্ত দেখলাম। অবশ্যই তোমরা এই সূর্যাস্তটা দেখার জন্য কিন্তু বিকালের দিকে এসো। আর রংটা জাস্ট দেখো, আকাশের রং নীল, জলের রং নীল, তার মধ্যে থেকে সূর্য অস্ত যাচ্ছে, পুরো আলোটা না ঠিকরে বেরোচ্ছে। তাহলে বলো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লেগেছে। ওয়ান ডে ট্যুরে তোমরা আসতে পারো, নিজেরা ড্রাইভ করে আসতে পারো, এমনকি তোমরা কিন্তু ট্রেনে করেও আসতে পারো। পার্কিং আছে, পিকনিকের সুবিধা আছে, সব রকমের কিন্তু ব্যবস্থা আছে। তো তোমরা কিন্তু এখানে আসতে পারো, সুন্দর দিনটাকে এনজয় করতে পারো। তবে হ্যাঁ, যেটা আবারও বলছি, বারবারও বলছি, জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করবে। যেখানে সেখানে ময়লা ফেলে একেবারে ধ্বংস করে দেওয়ার চেষ্টা একেবারেই করো না। যেই ময়লাগুলো তোমরা সঙ্গে ক্যারি করবে, মানে হয়ে যাবে, সেগুলো নিজেরা আবার ব্যাগে রেখে জায়গা মতন ডাস্টবিনে ফেলে দাও। তাহলে কিন্তু প্রকৃতিটা পরিষ্কার থাকবে, যাতে আমাদের পরবর্তীকালে যারা আসবে তারাও সেই জায়গাটা একইভাবে নিট অ্যান্ড ক্লিন ভাবে উপভোগ করতে পারে। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে খুব শিগগিরই নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে। তাহলে বাই।